তখনও সূর্যের রোদ করা হয়নি। নরম আর মিষ্টি থাকতে থাকতে আয়না গোসল সেরে রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আলিয়া দেখা নেই। কালকে হলুদের অনুষ্ঠানের পর সে যে রুমে ঢুকেছে এখনও বের হয়নি। সকালে নাস্তা রুমে খেয়েছে। আয়না অবশ্য জিজ্ঞেস করেছে কি হয়েছে। প্রতি উত্তরে আলিয়া বলেছে তার মাইগ্রেনের ব্যথা উঠেছে। আলিয়ার কলেজ থেকে মাইগ্রেনের ব্যথার সমস্যা আছে। আলিয়া হালকা অসুস্থর জন্য আয়না মন খারাপ। তাদের বাসায় বিয়ে নিয়ে সবচেয়ে এক্সাইটেড সে আর প্রিয়। অথচ তার ছোট অসুস্থ হয়ে গেল। এখন তাকে সাজাবে কে মজা করবে আর কে হাসাহাসি করবে। আজকে মেহেদির অনুষ্ঠান। ঘরোয়া করে হলেও হালকা পাতলা সাজতে তো হবেই। কে সাজিয়ে দিবে তাকে? তখনই বেল বেজে উঠল। বাহির থেকে প্রিয় আর রোদেলার আওয়াজ পেতে লাগে সে। শ্বশুরবাড়ি থেকে সবাই চলে এলো তবে? আজকে অনুষ্ঠানে মেয়েরা থাকবে শুধু। মেহেদিতে নাকি পুরুষরা থাকে না। দুপুরের অনুষ্ঠান তাই এখনই তৈরি হচ্ছে সে। প্রিয় তার রুমে এসে জিজ্ঞেস করে আলিয়া কোথায়। আয়না মুখ গোমরা করেই বলে ও তো একটু অসুস্থ, তাই রেস্ট নিচ্ছে। তুমি কি আমাকে হেল্প করতে পারবে? প্রিয় মুস্কি হেসে বলে অফকোর্স, হোয়াই নট। কি হেল্প লাগবে বলো? শাড়িটা পরিয়ে দিতে হবে আর সাজিয়ে দিতে হবে। প্রিয় বলে আমি তো শাড়ি পরাতে পারি না। আম্মু পারে। আম্মুকে ডেকে আনছি বলে সে রুমের বাহিরে চলে গেল। আয়না বাধা দিল কিন্তু সে শুনল না। আয়না মনে মনে ভাবে ব্যাপারটা উদ্ভট হয়ে যাচ্ছে না? শাশুড়িমা তাকে শাড়ি পরিয়ে দিবে, কিন্তু শাশুড়ি হওয়ার আগে তো উনি তার ফুফু হয়। নতুন সম্পর্ক তৈরি হচ্ছে বলে পুরাতন সম্পর্ককে কি বাটা পড়ে যাবে কে জানে। তখনই রোদেলা আর পিউ রুমে প্রবেশ করে। রোদেলাকে দেখে আয়না সুন্দর করে সালাম দিল। রোদেলার এক গাল হেসে বলে কিভাবে শাড়ি পরবে রে মা? গ্রাম্য স্টাইলে এক পেছে আসল পিছনের দিক থেকে নিবি? আচ্ছা। এরপর সে আয়নাকে সুন্দর করে পিছন দিক দিয়ে আসল টেনে এনে শাড়ি পরিয়ে দিল। এতেই যেন আয়নার রূপ ঝলসে পড়তে লাগে। আয়না আলিয়াদের চেহারাটা এমন যে বেশি সাজলে ভালো দেখায় না। রোদেলার চেহারাটাও এমনই। একই বংশের মেয়ে তো হবেই, কিন্তু প্রিয় ভিন্ন। সে এমনিতেই দেখতে যেমন সুন্দরী, তেমনি সাজলেও তাকে আরও অপূর্ব লাগে। প্রিয়র পেসের সঙ্গে সাজগোজ মানায় খুব, কিন্তু সে সাজতেও ভালোবাসে। ইভানাও আয়নার রুমে এলো। আজকে ইভানা আসতে চাচ্ছিল না, জোর করে ইভানাকে টেনে এনেছে প্রিয় আর রোদেলা। ইভানা এসে আয়নাকে দেখে বলো মা কি সুন্দর লাগছে আমাদের মেয়েকে, মনে হচ্ছে রুমের ভিতর ছাদ উঠেছে। আয়না মুস্কি হাসলো আর সালাম দিল। ইভানা বলে সবাই মিলে ওকে সাজাচ্ছে, আমি কেন বাদ যাই? আমিও একটু সাজাই। আয়না বলে হ্যাঁ অবশ্যই। ইভানা আয়নার সামনে গিয়ে দুইটা মোটা মোটা সোনার বালা পরিয়ে দিয়ে বলে আমি সমুদ্রের সেকেন্ড মাদার, ও আমার বড় ছেলে, আর তুমি আমার বড় বৌমা। এই যে এটা হচ্ছে ওর মায়ের বালা। বিয়ের পর 2 সেট বালা আমাকে আমার শাশুড়ি দিয়েছিল। এক সেট আমি সমুদ্রের বউয়ের জন্য রেখে দিয়েছিলাম, আর এক সেট শ্রাবণের বউয়ের জন্য। আয়না মায়াময় চোখে সামনে থাকা মহিলাটার দিকে তাকিয়ে আছে। তার সঙ্গে তেমন কথা হয়নি তার, কিন্তু সমুদ্র একবারই তাকে নিয়ে কথা বলেছিল। সে বলেছিল আমার জীবনে অনেক বড় একটা অংশ জুড়ে ফুফা ফুফু আর শ্রাবণ জড়িয়ে আছে। সেই অংশটুকু যদি কেউ কোনোদিন মুছে দেয় তবে আমার অস্তিত্ব হারিয়ে যাবে। আমার পরিবারের সাথে ফুফুর পরিবারের দায়িত্ব প্রত্যক্ষভাবে আমার। ফুফু আমাকে অনেক ভালোবাসে। আয়না বুঝতে পারে সমুদ্র ভুল বলেনি। প্রিয় হুট করে বলে ওঠে ফুফু তাহলে আমার বিয়েতে আমাকে কি দিবে? হিবানা মজা করে বলে তোর শাশুড়ি তোকে বালা চড়ি দিবে, আমরা কেন দিব? শাশুড়ির কথা ভাবতে তার রঙ্গনের কথা মনে পড়ে যায়। নিজেই নিজের ভাবনায় একটা চর বসালো। বেয়াদব ছেলেটা আসলে তার মাথায় ঢুকে তাণ্ডবে নাচছে। প্রিয় মুখ গোমরা করে বলে দ্যাটস নট ফেয়ার ফুফু। সবাই হেসে দিল একসাথে। এরই মধ্যে একবার অথই এসে সব দেখে গেল। অথই আর রোদেলা চোখাচোখি হয়ে যায়। কেউ কিছু বলল না। অথই শুধু স্মিত হাসল। অথই এসেছিল চা নাস্তা দিতে। আজকে অনেক চাপ, রান্না বান্না সব তাকেই করতে হবে। বাবুর্চি ডাকা হয়নি আজ। 5 কেজি পোলাও চালে কি এতগুলো মানুষের খাওয়া হবে? সেই নিয়ে সে চিন্তায় আছে। গরুর মাংসের বিরিয়ানি তার ভালো হয় না, তাও আজকে সে রাঁধবে। একা একা সব সামলাতে হিমশিম খাচ্ছে অথই। আলিয়া অসুস্থ, না হলে তার সহায়তা নেওয়া যেত। অথই দ্রুত রান্নাঘরে গেল। একজন বয়স্ক মহিলা অবশ্য আছে তাকে সাহায্য করার জন্য, কিন্তু সে পোলাও রান্না পারে না। অথয়ের পোলাও নরম হয়, জর্জরা হয় না। কি যে করবে সে? বড় চিন্তায় পড়ে গেল। রোদেলা অথয়ের চিন্তারত মুখ দেখে নিজেও চিন্তায় পড়ল। মেঘ ঠিক আছে তো? আজকাল তার ভাই লজ্জার হীনমন্যতায় মুখ লুকিয়ে চলে, কিন্তু ভাই তো আর জানে না রোদেলা তাকে কতখানি ভালোবাসে। আগে ছোট থাকতে যখন আব্বা বিস্কুট কেক আনতো, সবসময় 2টা করেই আনতো। রোদেলা সবসময় ছোট ভাইয়ের জন্য নিজের অর্ধেকটাও রেখে দিত, কারণ মেঘ এইসব খাবার খুব পছন্দ করত। মুরগি রান্না হলেও নিজের ইচ্ছে মুরগির রান খেত না, মেঘের জন্যই রেখে দিত। মেঘ 2 বেলাতেই মজা করে রান দিয়ে খেত। এগুলো সে ভালোবেসে করত, এবং এখনও আগের মতোই ভাইকে ভালোবাসে সে। ভাই তো আর সেটা বোঝে না।
ফাতেমা বেগম এসে বসলেন মেয়ের পাশে। রোদেলা বলল, আম্মা তুমি সুন্দর করে শাড়ি পরবে, যুবতী হুবু হয়ে থাকা যাবে না, পরিপাটি হয়ে থাকবে। ফাতেমা বেগম বলেন, আমি বুড়ি মানুষ, এই সব আর ভালো লাগে না, আমি বোরকা পরবো, ব্যাস হয়ে গেল। তোর আব্বাকে বল সুন্দর দেখে যেন একটা পাঞ্জাবি পরে। রোদেলা নিজেও চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, হ্যাঁ আব্বার জন্য আমি পাঞ্জাবি কিনে এনেছি, আব্বার নামাজ পড়া হলেই পাঞ্জাবি গায়ে দিতে বলবো। প্রিয় হুট করে রুম ছেড়ে বের হয়ে আলিয়ার রুম ধাক্কাতে লাগে। আলিয়া জোরপূর্বকই গেট খুলে দিল। সে প্রায় বিধ্বস্ত অবস্থায় আছে, কালকে থেকে সে কান্না করেছে। প্রিয়কে দেখে বিচলিত হলো সে। প্রিয় হাতে করে আইসকুল এনেছে। সে বলে ওঠে, আলিয়া তুমি শুয়ে থাকো, আমি তোমার মাথায় মেসেজ করে দিচ্ছি, আরাম পাবে। আলিয়া অবাক হলো, কিছু বলতে পারলো না। প্রিয় যে তাকে নিয়ে ভেবেছে এটা ভাবতে তার খুব ভালো লাগছে। প্রিয় যখন তার মাথায় মেসেজ করতে করতে বলে, ব্যথা কমেছে? আলিয়া ভারাক্রান্ত গলায় বলে, মাথা ব্যথা কমলেও মনের ব্যথা তো কমছে না। কিসের ব্যথা? আলিয়া নিজের বুকের বাম পাশ দেখিয়ে বলে, এই জায়গায় যন্ত্রণা হচ্ছে। প্রিয় সব শুনেও দেখে বলে, ও মাই গড। এরপর একদণ্ড থেমে বলে, এই তোমার কি শ্রাবণ ভাইয়ার রোগে ধরলো নাকি? আলিয়া তাচ্ছিল্য সুরে বলে, ওর রোগ ধরেনি, বরং ওই বেটা সাপে রোগটার উৎস। দুপুরের পরপরই আয়নায় দুহাত ভরে মেহেদি পরানো হয়। তাকে অথই নিজ হাতে খাইয়ে দেয়। শুধু অথই না, সবাই মিলে তাকে খাইয়ে দেয় হরেক রকমের খাবার। আয়নার সঙ্গে বাকিরাও মেহেদি পড়ল, এমনকি কনের নানিও বাদ যায়নি। অতিরিক্ত কান্না করার জন্য আলিয়ার মাথা ব্যথা করলেও প্রিয় মেসেজ করে দেওয়ার জন্য আর ব্যথা নেই। প্রিয় বলেছে অনুষ্ঠান শেষ হলে আরেকবার মাথা টিপে দিবে মলম দিয়ে। আলিয়া মেহেদি পড়া, হাতের ছবি স্টোরি দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে শ্রাবণ 10টার মতো লাভ ইমোজি সেন্ড করলো রিপ্লাইতে। আলিয়া বড্ড বিরক্ত হলো। সে ফোন রেখে সবার সাথে আড্ডায় মনোনিবেশ করে। নানা বিকেলে সমোসা সিঙ্গারা কিনে আনলো। বিকেলের পরপর রোদেলা, পিউ আর ইভানা রওনা দিল। কালকে বিয়ে, অনেক প্রস্তুতি বাকি আছে। যদিও বা বিয়ে কমিউনিটি সেন্টারে হবে, বিয়ে সব খরচ ছেলে পক্ষ দিবে। রাওয়া ক্লাবে বেশ জাঁকজমকভাবে বিয়ের অনুষ্ঠান করা হবে। আর রাওয়া ক্লাব আয়নাদের বাসা থেকে কাছে হয়, এজন্য সেখানে বুকিং করা হয়েছে। রোদেলার ইচ্ছে ছিল বসুন্ধরা কমিউনিটি সেন্টারে করবে, কিন্তু সবাই এখানেতে মত দিল। সবাই বলতে সমুদ্র আর আবেগ। রাতের দিকে সমুদ্র তার পুপুর রুমে এলো। রুম এলোমেলো করে রাখা। সে বলে ওঠে, পুপু আসবো? ইভানা রেস্টে নিচ্ছিল। সমুদ্রের কণ্ঠস্বর শুনে বলে, আয় বাবা। সমুদ্র একটা প্যাকেট নিয়ে এসে তার সামনে ধরে বলে, দ্যার ইজ এ স্মল গিফট ফর ইউ। ইভানা অবাক হয়ে প্যাকেট খুলে দেখে একটা বেনারসি লাল শাড়ি। সে হতভম্ব হয়ে যায়। সমুদ্র আহ্লাদি গলায় বলে, কালকে এই শাড়িটা পরবে কিন্তু। তুই আমার জন্য এটা কিনেছিস রে বাবা? সমুদ্র মাথা ঝাঁকিয়ে বলে, পছন্দ না হলেও কিছু করার নাই, এটাই পরতে হবে তোমাকে। ইভানা আবেগে বেশি যেতে লাগলো। সে সমুদ্রকে অনেক দোয়া দিল। এবার সে মায়ের রুমে যাবে। 3টা সেম লাল শাড়ি কিনেছে সে নিজের স্যালারি দিয়ে। আর একটা মামিকে দিবে কালকে সকালে। মামিও তো এখন তার শাশুড়ি মা হতে চলেছে। সে মায়ের রুমে ঢুকে বলে, আপনি কি বিজি? রোদেলা বলে ওঠে, না তো, বিজি কেন হব? একটা কথা বলবো। না, বলবো না, বরং কিছু দিব। কি? সমুদ্র শাড়ির প্যাকেট এগিয়ে দিল। রোদেলার সঙ্গে সঙ্গে প্যাকেট খুলে হতবাক হয়ে যায়। সমুদ্র বলে ওঠে, জানি আপনার কালেকশনে এর চেয়েও সুন্দর আর দামি শাড়ি আছে। এটা আহামরি তেমন কিছুই না, আমার সাধ্যের মধ্যেই শাড়িটা কিনেছি। পছন্দ নাইবা হলো, কিন্তু এটা কালকের অনুষ্ঠানে আপনি পরলে আমি খুব খুশি হব। আবেগ পিছন থেকে সবই শুনছিল। সমুদ্র যেতে রোদেলা বড্ড আগ্রহ নিয়ে আবেগকে শাড়িটা খুলে খুলে দেখাতে লাগে। রোদেলা বাচ্চাদের মতো উল্লাস প্রকাশ করে বলে, দেখো দেখো আসলটা কত সুন্দর, কি সুন্দর কাজ করা। পরদিন সন্ধ্যা নাগাদ সবাই হলে উপস্থিত। হলটা সম্পূর্ণ সাদা গোলাপ দিয়ে ডেকোরেশন করা হয়েছে। খাবার মেনুর সবচেয়ে দামিটা রাখা হয়েছে। নান, কাচ্চি দুইটাই দেওয়া হবে। সঙ্গে গরুর কালাবোনা, খাসির রেজালা, রোস্ট, কাবাব, ভেজিটেবল বোরহানি। ডেজার্টে সমুদ্রের প্রিয় পেরনি আর মিষ্টি পান। ডেকোরেশন দেখে সবাই মুগ্ধ। বিশাল বড় স্টেজ। আভিজাত্যের শেষ নেই। আভিজাত্য পূর্ণ তো হবেই। ঢাকার অন্যতম কমিউনিটি সেন্টার এটা। তাও হাই বাজেটের ইভেন্টে নিয়েছিল তারা। সমুদ্র নিজে তাগাদা দিয়ে এখানকার ট্রেন্ডে থাকা ফটোগ্রাফি ম্যানেজমেন্ট থেকে ফটোগ্রাফার হায়ার করেছে। তার লজিক হলো বিয়ের খাওয়া হজম হয়ে যাবে, কাপড় পুরাতন হয়ে যাবে, কিন্তু স্মৃতি হিসাবে ছবি আজীবন রয়ে যাবে। তাই এটার উপরে ইনভেস্ট বেশি করতে হবে। 7টার দিকে কর্ণপক্ষ চলে এলো। আজকে সবাই বিউটি আর্টিস্টদের কাছে সেজেছে। আয়নাকেও অদ্ভুত সুন্দর লাগে। লাল শাড়িতে তাকে লাল টুকটুকে বউ লাগছে। আয়নাকে পালকিতে করে স্টেজের সামনে আনা হয়। এরপর ওকে পালকি থেকে নামিয়ে স্টেজে নিয়ে যায় সমুদ্র। প্রতিটা মুহূর্তে ক্যামেরা বন্দি হতে থাকে। আয়নার মুখ দেখা দেখি রিচুয়াল ও পূরণ করা হয়।
আয়নায় সমুদ্রকে দেখে বলেছিল সে নাকি তার ভরসার স্থল দেখতে পাচ্ছে। সমুদ্র একগাল হেসে দেয়, এরপর কাজী এসে বিয়ে পড়িয়ে দেয়। পুনরায় 3বার কবুল বলে আয়না। তার মধ্যে অন্যরকম অনুভূতি জাগ্রত হতে লাগে। আজকে থেকে সে সম্পূর্ণ সমুদ্রের। এভাবেই 3বার কবুল বলার মাধ্যমে একটা মেয়ে তার পরিবার ছেড়ে অন্য কারো ভাষায় নতুন সদস্য হয়ে চলে যায়। কি অদ্ভুত না মেয়েদের জীবন! এজন্যই হয়তোবা নারীদেরকে মহান বলা হয়। বিয়েটা হয়েই গেল। সমুদ্র আর আয়নার এত আপনজনের ভালোবাসা ও দোয়া পুঁজি করে আগামী দিনের জন্য হাঁটা শুরু করলো তারা। আয়নার মুখের হাসি আর চোখের কোণে লেগে থাকা সুখী জানান দিচ্ছে সে কতটা সুখী। সমুদ্র স্টেজে বসে থেকে আয়নার সঙ্গে ছবি তোলায় ব্যস্ত থাকলেও এর পাকে সবার দিকে চোখ রেখেছে সে। শ্রাবণের প্রতি তার রাগ রাখছে। সমুদ্রের একমাত্র শালিকের পিছনে লাইন মারার ট্রাই করছে মেবি। আলিয়া যেদিকে যায় শ্রাবণও সুরসুর করে আলিয়ার পিছন হাসছে, কিন্তু আলিয়া তার কাছ থেকে পাত্তা পাচ্ছে না। ফিউ বারবার ফোনে যেন কি করছে, কাউকে ফোন দিচ্ছে মেবি। স্টেজ থেকে সবই সে দেখছে। বাবা মা গেস্টদের সঙ্গে কথা বলছে। মা ফুফুয়াতে আর শাশুড়ি মা একসাথে একই রকম শাড়ি পরে সিরিয়ালি দাঁড়িয়ে ছবিও তুলল। সবাই লক্ষ্য করেছে সে। আলিয়ার জন্য 10,000 টাকা এনেছে সে, কিন্তু আলিয়া ঘের ধরেনি। ও নাকি হালকা সিক। টাকাটা বেঁচে গেল তার। অনুষ্ঠান শেষের দিকে সবাই বিদায় নিয়ে চলে যেতে লাগলো। সমুদ্ররাও ফিরে যাবে নতুন বউ নিয়ে। বিদায়বেলা আয়নায় বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। নানা নানি মা আলিয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে কাঁদতে গাড়িতে উঠল সে। আলিয়া বাহির থেকে বলে ওঠে, আপা আমরা কালকে আসবো তোমার সঙ্গে দেখা করতে। শ্রাবণ পিছন থেকে বলে ওঠে, আসিয়েন বেন সাহেবা। আলিয়া বিরক্ত হলো। ফিউ বলে ওঠে, বাবি ডু নট ক্রাই। সমুদ্র মৃদু হেসে গাড়িতে উঠল। গাড়িতে উঠতেই তার মনে পড়ে পিউকে জিজ্ঞেস করা উচিত ছিল কাকে সে ফোন দিচ্ছিল বারবার। গাড়ি সাই করে যেতে লাগলো। রাতের ঢাকা প্রায় সবসময় পাকাই থাকে। সমুদ্র আয়নার হাত চেপে ধরে বলে, আয়ু কান্নাকাটি করো না, দোহাই লাগে। তুমি কাঁদলে আমার একদম ভালো লাগে না গো। একটু হাসো তো, দেখি হাসলে তোমায় কেমন লাগে। আয়না মুচকি হেসে সমুদ্রের হাত চেপে ধরে বলে, তুমি কি আজীবন আমার সঙ্গে থাকবে? সমুদ্র জানালার কাছের দিকে তাকিয়ে বলে, তুমি যতদিন আমার সঙ্গে থাকতে চাইবে আমি তোমার সঙ্গে থাকবো, কিন্তু তুমি যদি যেতে চাও আমি আটকাবো না। আয়নার বুকটা ধুক করে ওঠে। সে কেঁপে ওঠে, কাঁদো গলায় বলে, কেন আমি তোমাকে ছেড়ে চলে যাব? আর যেতে চাইলে তুমি কেন যেতে দিবে? আটকাবে না কেন? সমুদ্র আয়নার নিকট এসে বলে, আটকানোর শক্তি যে নেই, আমাকে সৃষ্টিকর্তা কেবল ধরে রাখার ক্ষমতা দিয়েছেন। আয়নার চোখ ফেটে পানি ঝরতে লাগে। সমুদ্রে ঝট করে তার চোখের জল মুছে বলে, এরপর থেকে তোমার চোখে আমি আর পানি কোনো দেখতে চাই না। ফিউ গাড়িতে বসেও রঙ্গনকে মেসেজ করতে লাগলো, আসলা না কেন তাহলে? এতবার বললাম আসার জন্য, কেন আসলে না তুমি? ওয়েট করেছিলাম তোমার জন্য। রঙ্গন সিন করলো না। ফিউ খেপে গিয়ে বলে, এত ভাব কেন তোমার? হ্যাঁ বেয়াদব ছেলে কোথাকার, আর কোনো দিন আমার সামনে আসবা না। ফিউ বসেছিল আবেগের পাশে। আবেগ প্রশ্ন করে, কি হয়েছে পিউ মনি, কি করছো ফোনে? ফিউ তড়িঘড়ি করে ফোন রেখে বলে, কিছু না বাবা, এমনি আজকের প্রোগ্রামের ছবি দেখছিলাম। আবেগ উল্লাস প্রকাশ করে বলে, দেখি আমাকেও কয়েকটা ছবি দেখাও তো মা। প্রিয় দ্রুত তার ফ্যামিলি পিকগুলো বাবাকে দেখাতে শুরু করলো। আবেগ মনোযোগ দিয়ে ছবিগুলো দেখছে। একটা ছবি তার মনে ধরেছে। এই ছবিটা ওয়াশ করে এনে তার মানিব্যাগে রাখবে। সমুদ্র আর আয়নার বাসা সাজানো হয়েছে ছাদের সিলেকোঠায়। ইভেন্টের লোকরাই তাদের আসবাবপত্র দিয়ে সাজিয়ে দিয়েছে। চমৎকারভাবে সাজানো হয়েছে। সম্পূর্ণ ছাদ লাইটিং করা হয়েছে। মরিচা বাতির আলো চারটাকে ভিন্ন দেশীয় লাগছে যেন। সমুদ্র আর আয়নাকে নিয়ে শ্রাবণ, পিউ আর আয়শা ছাদে ঢুকলো। পিউ আর আয়শা আয়নাকে রুমে ঢুকিয়ে দেয়। রুমটাও বেশ সুন্দর করে সাজানো। কোনো লাইট নেই। মোমের আলোয় রুমটা আলোকিত হয়ে আছে। 50টা মোম জ্বালানো হয়েছে রুমে। বিছানা পাতানো হয়েছে ফ্লোরিং বিছানায়। তার উপর লাল গোলাপের পাপড়ি। আয়নাকে বসিয়ে দিয়ে তারা চলে গেল। পিউ আর আয়শা যেতেই আয়না আলিয়াকে কল দেয়। তারা ঠিকমতো পৌঁছেছে কিনা জেনে নিয়ে স্বস্তি পাবে সে। এদিকে শ্রাবণ সমুদ্রকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। তার এক কথা, টাকা দিতে হবে, না হলে ভেতরে ঢোকা যাবে না। পিউ আর আয়শা শ্রাবণের সঙ্গে তাল মেলাচ্ছে, কিন্তু সমুদ্র তো নাছরবান্দা, সে কিছুতেই টাকা দিবে না। ভাইয়া টাকা না দিলে তোমার বাসরও হবে না। সমুদ্র ব্রু কুঁচকে বলে, আশ্চর্য, আমার বাসায় আমি কেন টাকা দেব? শ্রাবণ জোরাজোরি করতেই আসে। হুট করে সমুদ্র তার কানে কানে পিস করে বলে, তোমার আব্বাজানকে বলে দেই। শ্রাবণ থমথমে গলায়, কি বলতে চাচ্ছেন? তুমি আমার একমাত্র শালিকের সঙ্গে লাইন মারার চেষ্টা করছিলে। শ্রাবণের মুখ প্যাকাশো হয়ে গেল। সে আমতা করে বলে, তোমার টাকা তোমার পকেটে রাখো। সমুদ্র হেসে কিছুটা জোরেই বলে, তোমাদের সবাইকে আমি বুফে খাওয়াবো, তাও আবার লে মেরিডিয়ানে। এবার ছাড়ো পথ বাসারা। শ্রাবণরা নিচে চলে গেল।
সমুদ্র ছাদের গেট লাগিয়ে দেয়। এদের ভরসা নাই, হুট করে আবার এরা ঢুকে পড়বে। সে গুটি গুটি পায়ে আয়নার দিকে অগ্রসর হলো। আয়না হাত পা গুটিয়ে জড়সড় হয়ে বসে আছে। সমুদ্র খুক খুক করে কেসে উঠে বলে, মিসেস সমুদ্র, কেমন আছেন? আয়না চোখ তুলে তাকালো সমুদ্রের দিকে। ইস, সমুদ্রকে দেখে যে কেউ তাকে কোনো রাজপুত্র ভেবে ভুল করে ফেলবে। আয়না অপলক নয়নে তার দিকে তাকিয়ে আছে। সমুদ্র তার পাশে বসে বলে, আজকের পর থেকে তো এই দু চোখেই কেবল আমিই থাকবো। চাইলে রজনী তো অন্য কাউকে দেখে নিতে পারেন। আয়না কাঠ গলায় বলে, আমার আর কাউকে দেখার প্রয়োজন নাই। আয়ু, তুমি তো কি আমার প্রেমে মাতোয়ারা হয়ে গেলে একেবারে। আয়না মাথা নিচু করে ফেলে। এই ছেলেটা তাকে এত লজ্জা দেয় কেন? হ্যাঁ। আয়নার গালগুলো লাল হতে লাগলো। সমুদ্র খেয়াল করলো আয়না বিয়ে সাজিয়ে এখনো রয়েছে। সে বলে ওঠে, আয়ু, রুমের ডেকোরেশন কেমন হয়েছে বলো তো? খুবই সুন্দর, মনে হচ্ছে আমরা অসিনপুরে আছি। সমুদ্র হু হু করে হেসে বলে, অসিনপুরটা আবার কোথায়? নোয়াখালীর পাশে নাকি বরিশালের পাশে? সমুদ্রের কথা শুনে আয়না নাক ফুলালো। অসিনপুর বলতে রূপকথার জগৎকে বুঝিয়েছে সে। সমুদ্র বলে ওঠে, এক কাপ চা বানাও তো। আয়না হতভম্ব হয়ে যায়। সে মুহূর্তে চা কোথায় গিয়ে বানাবে? নিচে গেলে তো সবাই কি ভাববে? নতুন বউ বাসর ঘর ছেড়ে চা বানাতে এসেছে। হায় হায়, এমন হয় না কি কোনোদিন? সমুদ্র আহ্লাদে কণ্ঠে বলে, কি হলো, যাও, আমার জন্য চা বানাবে না? আয়না বলে ওঠে, এখন কিভাবে বানাবো? নিচে গেলে সবাই খারাপ ভাববে না? সমুদ্র স্মিত হেসে বলে, আসো আমার সঙ্গে। সে আয়নাকে নিয়ে ছাদের শেষ ভাগে যায়। সেখানে একটা খড়ির চুলা সেট করে রাখা আছে, সঙ্গে একটা পাতিলও, পাশে বোতলে করে গরুর দুধ রাখা। আয়না হেসে দিল, এসব সমুদ্রের প্ল্যান তাহলে। সে ঝুঁকে বসে চা তৈরির প্রস্তুতি নিতে লাগে। কিছুক্ষণের মধ্যে চা বানানো হলো। সে কাপে ঢেলে সমুদ্রকে দিল। সমুদ্র চায়ে চুমুক দিয়ে বলে, পৃথিবীর শ্রেষ্ঠ চা এটা। আয়না ফিক করে হেসে দেয়। সমুদ্র তার হাতে থাকা কাপ এগিয়ে দিল আয়নার দিকে। আয়না কোনো ধরনের আপত্তি না করে চায়ে চুমুক দিল। সত্যি অনেক মজা হয়েছে চা। আয়না যেই দিক দিয়ে চা খেয়েছিল কাপের সেই অংশ দিয়ে চায়ে চুমুক দিতে লাগে সমুদ্র। এরপরে আয়নাকে টেনে নিয়ে এলো ছাদের মাঝখানে। ছাদেও একটা ফ্লোরিং বিছানা পাতা। সে দপ করে বসে পড়ে এবং আয়নাকেও বসিয়ে দেয়। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। সমুদ্র বলে, আসো শুই। এখানে শুয়ে পড়লে মজার এক দৃশ্য দেখতে পাবে। আয়না এবং সে ফ্লোরে পাতানো বিছানায় শুয়ে পড়ে। আয়না চোখ জুড়িয়ে যেতে লাগে। খোলা আকাশে মরিচা পাতির হলুদ আলো চোখ ধাঁধানো দৃশ্য যেন। সেই সাথে ফাগুনি হাওয়া যুক্ত হয়েছে। কালো আকাশে উজ্জ্বল তারারা মিটিমিটি হাসছে। কি অসাধারণ দৃশ্য এটা, যা বলার বাহিরে। সমুদ্র তার দিকে ঘুরে তাকিয়ে বলে, তোমার জন্য স্পেশাল একটা জিনিস আছে। আয়না উত্তেজিত হয়ে বলে, কি? সমুদ্র একটা কাঁচের জার বের করলো। এই কাঁচের জার বা পাত্রের ভিতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র চিরকুট। লাল, নীল, সাদা, বেগুনি, হলুদ, বিভিন্ন রঙের কাগজের ছোট ছোট চিরকুট। সমুদ্র বলে ওঠে, এগুলো সব আমি নিজের হাতে লিখেছি, কিন্তু লেখাগুলো আমার না। আমি কোনো সাহিত্যিকও না, কাজেই তোমার জন্য কবিতা লিখতে অক্ষম। 365টা চিরকুট আছে এতে। জানো, এটা আমাদের জেলির বয়াম। জেলি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু বয়ামটা ফেলা হয়নি। সে কালকে নিজ হাতে ধুয়ে তোমার জন্য স্পেশাল গিফট তৈরি করেছি। আয়না অবাক হয়ে কাছের জারটা হাতে নিল। তার হাত কাঁপছে। তার মনে হচ্ছে এর মধ্যে কাগজ না, বরং হরেক রকমের ভালোবাসাও দিয়ে ভরে দিয়েছে সমুদ্র। ভোরের আজান দিতেই সজাগ হয় সমুদ্র। পাখির কিচিরমিচির আওয়াজে তার ঘুম ভেঙে গেলেও আয়ুর ঘুম ভাঙেনি। সে গভীর ঘুমে আচ্ছন্ন। সমুদ্র অপলক নয়নে আয়নাকে দেখতে থাকে। ইস, মেয়েটাকে কি যে রূপবতী লাগছে না। যদিও বা কালকে থেকে সে কেবল আয়নাকেই দেখে গেছে, তাও যেন তার মন ভরেনি। সে হাত গুটিয়ে কোনোই বালিশে চেপে হাতের পাতায় মাথা ঠেকে খানিকটা উঁচু হয়ে আয়ুকে দেখতে লাগলো। মেয়েটার শাড়ি এলোমেলো হয়ে আছে। তারা দুজনেই ছাদের মাঝখানে খোলা আকাশের নিচে ঘুমিয়ে পড়েছিল। সমুদ্রের এখন কিছুটা শীত শীত লাগছে। সে মাথা নিচু করে আয়নার গালে চুমু খেলো। এরপর আয়নার শাড়ির আঁচলও ঠিক করে টেনে দিল। মেয়েটা কি আরামেই না ঘুমাচ্ছে। কিন্তু এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। মানুষজন কিছুক্ষণ পরে উঠতে শুরু করবে। অলরেডি সকাল হতে শুরু করেছে। আর দেরি করা যাবে না একদমই। শ্রাবণ ওঠার আগে যেতে পারলে ভালো। শ্রাবণটা বড্ড দুষ্ট, বেসাইজ কথাবার্তা বলে দেয় মাঝে মধ্যে, সেজন্যই লজ্জা লাগে তার। আর আজকে তো বাসরাতের পরের দিন, আজকে লজ্জা লাগাটা দ্বিগুণ হয়ে গেছে। সমুদ্র দেখলো আয়নার চুলগুলো এলোমেলো হয়ে আছে। সে আয়নার চুলগুলোতে হাত বোলাতে বোলাতে আয়নার কানের কাছে মুখ নিয়ে তাকে ডাকতে লাগে, এই আয়ু, ওঠো। আয়না নড়ে চড়ে ওঠে। সমুদ্র স্মিত হেসে আয়নার ডান গালে আরও একটা চুমো দিল। আয়না সম্ভবত টের পায়নি। সমুদ্র একাধারে তাকে ডেকিয়ে চলছে যতক্ষণ অবধি না ওঠে আয়ু। আয়না সমুদ্রের
তাকে চোখ খুলতেই চমকে যায়। সমুদ্র তাকে মুখের সামনে মুখ এনে নিচু হয়ে বসে আছে। তাকে দেখতে সমুদ্র একগাল হেসে বলে, গুড মর্নিং ডিয়ার। আয়ু একটা হাই তুলে বলে, গুড মর্নিং। নিচে চলো যাই। আয়নার হুঁশ ফিরল। তারা তো এখন ছাদে। সে তড়িঘড়ি করে উঠতে গিয়ে সমুদ্রের মাথার সঙ্গে তার মাথায় বাড়ি খেল। সে বিচলিত হয়ে বলে, এক্সট্রিমলি সরি। ইটস ওকে, গেট আপ। আয়না দাঁড়াতেই তার আসল খুলে পড়ল। সমুদ্র এই দৃশ্য দেখে থ খেয়ে যায়। তার মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হতে লাগে। সে চোখ সরাতে গিয়েও চোখ সরালো না। আয়নাকে এই অবস্থাতেও অতিমাত্রায় মনোমুগ্ধকর লাগছে। তার জায়গায় অন্য কেউ থাকলে তাকে খুব বিশ্রী দেখাতো। আয়না দ্রুত শাড়ির আঁচল ঠিক করে মাথা নিচু করে ফেলে। সমুদ্র খুব স্বাভাবিক গলায় বলে, আসো। আয়নার সামনে পা বাড়ালো, সঙ্গে কাছের জারটি নিতে ভুলল না। আয়না ছাদের বাহিরে এসে সিঁড়িঘরে ঢুকতে সমুদ্র তাকে কোলে তুলে নেয় এবং আদুরে গলায় বলে, আজকে থেকে আমাদের নতুন পথ চলা শুরু। আমি চাই সব যেন ভালো হয়। আমার রাগ সম্পর্কে একটা কথাই বলবো আমি। রেগে গেলে তুমি ঠান্ডা থাকবা, চুপ থাকবা। অপরপক্ষ চুপ থাকলে আমার রাগ পড়ে যায়। সমুদ্রের দুই হাতের স্পর্শ পেয়ে আয়না কেমন যেন লাগলো। সে শিউরে উঠল। তিনতলায় আসতে সমুদ্র তার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে কোল থেকে নামালো। বেল বাজায় সে। না জানি কে গেট খুলবে, বাবা নাকি ফুফু। সমুদ্রকে ভুল প্রমাণিত করে দিয়ে গেট খুলে দিল তার মা। মাকে দেখে সমুদ্রের বেশ লজ্জা লাগতে আরম্ভ করে, কিন্তু মাকে দেখে মনে হচ্ছে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই। সমুদ্রের ছাদে বাসর করে ভোরে বাসায় ফেরা যেন খুবই সাধারণ একটা ব্যাপার। সে বলে ওঠে, বাবু চা দিব? সমুদ্র মিনমিন করে বলে, না না, লাগবে না। রোদেলা ছেলেকে বলে, তোমার রুমের বিছানা চাদর বদলে দিয়েছি, যাও গিয়ে রেস্টে নাও তোমরা। 10টার দিকে উঠে নাস্তা করবে। আচ্ছা বলে সমুদ্র আয়নাকে নিয়ে সঙ্গে সঙ্গে রুমিটুকে গেট লাগিয়ে দিল। সমুদ্রের লজ্জামাখা মুখ দেখে রোদেলা হেসে দিল। ছেলেটা এত লজ্জা কেন পাচ্ছে? আরে যারে বিয়ে হবে তারই তো বাসর হবে। এটা খুবই নর্মাল একটা ব্যাপার। বোকা বাবুর তার ছেলেটার লজ্জামাখা মুখটাও কত সুন্দর। রোদেলা এক বিন্দু বাড়িয়ে বলছে না। রঙ্গন পরদিন সকালে পিওর মেসেজ সিন করলো। পিওর মেসেজগুলো সে পড়ে সে না হেসে পারল না। প্রিয়র সব কাজকর্মেই রঙ্গন আকৃষ্ট হয়। মেয়েটা কত কিউট, আনমনে বলে ওঠে রঙ্গন। তারপর প্রিয়কে মেসেজ পাঠায়, তুমি ঠিকই বলেছিলে, আমি হলাম গিয়ে একটা কুত্তা। আসলে শুধু আমি না, সব পুলিশে কুত্তা। কারণ কি জানো, আমরা কুত্তার মতো এক জায়গা থেকে আরেক জায়গায় আসামি ধরতে দৌড়াই। কুত্তারা ঘেউ ঘেউ আওয়াজ করে ছোটে আর আমরা সাইরেন বাজিয়ে ছুটি। এই যা তফাৎ। সরি, আসার ইচ্ছে ছিল কিন্তু ছুটি পাইনি। মহারানী যদি রাগ বা ব্যস্ততা কমে, উনি কি প্রহরীকে একটা কল দিতে পারবেন? সে ফোন রেখে দিল। এরপর উঠে দাঁড়ালো। এতক্ষণ শুয়েছিল সে। পিউকে একটা মিথ্যে বলেছে। সে অফিসের কাজে আসেনি, এসেছে আব্বুর কাছে। এই লোকটাকে আব্বু বলতে ইচ্ছে করে না, তাও বলতে হয় রঙ্গনকে। কারণ আব্বু বা বাবা শব্দের অল্টারনেটিভ কোনো ওয়ার্ড ডিকশনারিতে নেই। কিছু কিছু কাজ অনিচ্ছা সত্ত্বেও করা লাগে। রঙ্গন গাজীপুর এসেছে বাবার সঙ্গে দেখা করতে। সম্পূর্ণ অনিচ্ছাই এসেছে। মাসের শুরু, এমনি সে আসতো বাবাকে মাসের খরচ দিতে। কালকে অনুষ্ঠানে যাবে জন্য অফিস থেকে আগেভাগে ছুটি নিয়ে বাসায় ফিরতে বাবা ফোন করে। সে ফোন করে জানালো সে নাকি মরে যাচ্ছে আর বাঁচবে না। দূর থেকে বাবার মুখে এমন কথা শুনে বেশ ঘাবড়ে যায় রঙ্গন। 5 দিন ধরে বাবার কোনো খবর নেয়নি সে। হুট করে অসুস্থ হলেও তার জানার উপায় ছিল না। সে সব পেলে গাজীপুর রওনা দেয়। গাজীপুরে তার বাবা একটা 3 রুমের বাসা ভাড়া নিয়ে থাকে। এ বাসা ভাড়ার টাকাও রঙ্গনকে আলাদাভাবে দিতে হয়। হাজারবার বাবাকে বলেছে রঙ্গন, 3 রুমের বাসা ভাড়া নেওয়ার দরকার নাই, অযথা টাকা খরচ হচ্ছে, একটা ছোট বাসা ভাড়া থাকলেই পারো। কিন্তু না, উনি বেঁকে বসেন। তার নাকি ছোট বাসায় থাকতে ভালো লাগে না, দম বন্ধ লাগে। 3 রুমের বাসা এই জন্যই নিয়েছে যেন ছেলে আর ছেলের বউ এসে থাকতে পারে। রঙ্গন কালকের আগের দিন অবধি কোনো দিন এই বাসায় এক রাতও কাটায়নি। কালকেই এখানে ফার্স্ট ঘুমালো। সে সব সময় দিনই আসে, দিনই আবার চলে যায়। কালকে সন্ধ্যায় এসে দেখে বাবা একদমই সুস্থ মানুষ। টিভিতে বড় আগ্রহ নিয়ে খেলার হাইলাইটস দেখছে। রঙ্গনের মেজাজ খুবই খারাপ হলো। সে এক দফা চিৎকারও করলো। তখনই তার সৎ বোন রুম থেকে বেরিয়ে আসে। এই মেয়েকে দেখলেও রঙ্গনের মেজাজ খারাপ হয়ে যায়। তার সৎ বোন তাকে প্রচুর ভয় পায়। তার ভয়ে তটস্থ থাকে সে। ভয় পাওয়ারই কথা। তার টাকার উপর মেয়েটার ভবিষ্যৎ। সে টাকা দেওয়া অফ করে দিলেই মেয়েটার লেখাপড়া তো বন্ধ হবেই হবে। 3 বেলা খাবার খাওয়ারও ঠিক থাকবে না। কিন্তু রঙ্গন এমন কিছুই করবে না। সে টাকা দিয়ে যাবে যতদিন না তার সৎ বোনের কোনো গতি হচ্ছে না। রঙ্গনের সৎ বোন রুষা চিৎকার চেঁচামেচির আওয়াজে বেরিয়ে এসে কেঁদে দিল। রঙ্গনের বাবা বিচলিত না হয়ে রুষাকে উদ্দেশ্য করে বলে, তোর ভাই আসছে, যা ভালো কিছু রান্না কর। কালকে গোশত কিনে এনেছি না, রান্না বসা। রঙ্গন বিরস মুখে বলে,
কোনো দরকার নাই, আমি এক্ষুনি রওনা দিব। এই রুষা, রান্না বসাতে হবে না, যাও পড়তে বস। রুষা মাথা নাড়িয়ে চলে গেল। রঙ্গন তার বাবাকে রাগ দেখিয়ে বলে, আব্বু, তুমি তো একদম সুস্থই আছো, তাহলে কেন এভাবে মিথ্যে বলে আমাকে এত দূরে ডেকে নিয়ে আসলে? তার বাবা ছোট বাচ্চাদের মতো করে ভীত মুখে বলে, আমি ঠিক নেই রে, আমার অনেক অসুখ। কি অসুখ তোমার? কালকে রাতে খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম আমাকে কয়েকটা লোক টেনে হিঁচড়ে একটা অন্ধকার জায়গায় নিয়ে যাচ্ছে। তারপর আমার গায়ে বড় একটা দা দিয়ে কোপ মারলো। রঙ্গন রাগান্বিত গলায় বলে, এজন্যই তোমার মনে হচ্ছে যে তুমি মারা যাবা? এ ফালতু রিজনে আমাকে ডেকে এনেছো? মানে এত রেগে যাচ্ছ কেন? অবশ্য তোমার বয়সে আমারও খুব রাগ ছিল। এই বয়সে রক্ত গরমই থাকে। সে জাজালো কণ্ঠে বলে, রক্ত এতই গরম ছিল যে পরনারীতে আসক্ত ছিলেন। রঙ্গনের বাবার মুখ চোখ লাল হতে লাগলো। তাকে দেখেও বোঝা যাচ্ছে সে প্রচণ্ড রেগে যাচ্ছে। বাবা যেমনই হোক না কেন, সে চায় তার সন্তানরা তাকে যথাযথ সম্মান করবে, কিন্তু তার ছেলে তাকে কথায় কথায় অপমান করে। সে নিজের রাগ কন্ট্রোল করে বলে, বাবারে, খুব ভয় পেয়ে গেছি। কালকে ঘুম ভাঙার পর থেকে এই দুই চোখের পাতা আর এক করতে পারিনি একবারও। রঙ্গন কটাক্ষের হাসি হেসে বলে, এসব আজাইরা চিন্তা বাদ দেন। কার এত সময় আছে আপনাকে মারার জন্য এত প্ল্যানিং করবে? আপনি কি মন্ত্রী নাকি মিনিস্টার? তার বাবা গলা খাকিয়ে বলে ওঠে, আমি মন্ত্রী মিনিস্টার না, কিন্তু একসময় থাইল্যান্ডের বড় কোম্পানিতে অ্যাকাউন্টিং টেরিটরি অফিসার ছিলাম। রঙ্গন বিরক্ত মুখ নিয়ে বলে ওঠে, ওই অফিস থেকে বহু আগে আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিছে। কাজে এখন আর আপনার কোনো ভ্যালু নেই। সো এসব কথা চিন্তা বাদ দেন, আমি চলে যাচ্ছি। আজকে সাথে টাকা নিয়ে আসিনি, 2-3 দিনের মধ্যে মাসিক খরচ বিকাশে পাঠিয়ে দিব। রিশাদ খুব করুণ গলায় বলে, আব্বা, আজকে খেয়ে গেলে হয় না? রুষার আজকে জন্মদিন, ও খুব করে চাচ্ছিল আজকে যেন তুমি আমাদের সঙ্গে ডাল ভাত খাও। রঙ্গন থমথমে খেয়ে গেল। আজকে তার বোনের জন্মদিন? সামান্য ভুল বলেছে সে। তার নিজের বোন না, সৎ বোন রুষা তার। রঙ্গন চুপচাপ সোফায় বসে পড়ে। টিভিতে খেলা চলছে, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। হাইলাইটসে সম্ভবত বিরাট কোহলি 6 মারল একটা। বাউন্ডারি ক্রস করে চলে গেল। স্টেডিয়ামে চারদিক থেকে হইচই, কোনো দিকে মন নেই তার। অসহ্য লাগছে এসব কিছু। রিশাদ আগ্রহ নিয়ে খেলা দেখতে দেখতে বলে ওঠে, দেশের অবস্থা কি? আমি কিভাবে জানবো? আশ্চর্য, তুমি জানবে না তো কে জানবে? তুমি হচ্ছ দেশ রক্ষায় নিয়োজিত, তোমার কাছেই তো সব খবর পাওয়া যাবে। যাই হোক, আমি করোনা ভ্যাকসিন নিতে চাচ্ছি। আমাদের এদিকে অনেকেই প্রথম ডোজ নিয়ে নিয়েছে। রুষা বুঝে না কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। আমাকে ভ্যাকসিন দেওয়ার একটা ব্যবস্থা করে দাও। রঙ্গন হতাশ হলো। সামনে থাকা ব্যক্তির মধ্যে লাজ লজ্জা বলে কিছুই নেই। কত অবলীলায় সে তার সঙ্গে কথা বলছে, যেন কিছুই হয়নি। বাবা কি ভুলে গেছে সে একসময় তাকে আর তার গর্ভবতী মাকে ফেলে রেখে বিদেশ চলে গিয়েছিল? কি দুর্দিন গেছে তাদের। কোনো টাকা পাঠাতো না। সেও 5 বছর বয়সের একটা বাচ্চা ছিল। তার মা 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল তখন। পরিবারকে টাকা না পাঠিয়ে দিনের পর দিন বাহিরে ছিল, খোঁজ খবর নিত না। সে ছোট করে দম পেল। প্রকৃতির প্রতিশোধ বলেও কিছু একটা আছে বোধ হয়। তার বাবাকে থাইল্যান্ড ব্রাঞ্চ থেকে বের করে দেওয়া হয়। রঙ্গন কারণটা জানে না। এখন যা বোঝে তা হলো নিশ্চয় 2 নাম্বারই কিছু করেছিল। দেশে ফিরে তার বাবা দ্বিতীয় বিয়ে করে। ততদিনে রঙ্গনের মা মারা গেছে। প্রথম বউ মারা যাওয়ার পর আবার বিয়ে করে রিশাদ। এই ঘরে এক কন্যা সন্তান আসে। রিশাদ আর রিশাদের দ্বিতীয় স্ত্রী বাস করে কোথায় জানি যাচ্ছিল। তখন বাস অ্যাক্সিডেন্ট করে উনি মারা যান আর রিশাদ পঙ্গু হয়ে যায়। হুইলচেয়ার ছাড়া চলতে পারে না। বাবা যখন অ্যাক্সিডেন্ট করে রঙ্গন ততদিনই নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। কাজে রুষার কোনো কষ্ট করতে হয়নি। কিছুক্ষণ পর রুষা উকি মারল। রিশাদ বলে ওঠে, আয় মা, এদিকে আয়, আমাদের সাথে বস। তোর কি সিরিয়াল দেখার সময় হয়ে গেছে? রুষা বয়ে মায়া চাকালো। সে প্রতিদিন টিভিতে একটা সিরিয়াল দেখে। সেটা না দেখলে তার কিছুই ভালো লাগে না। রিশাদ রিমোট রুষার হাতে ধরিয়ে দিল। রুষা চ্যানেল বদলালো। সিরিয়াল চলতে লাগলো। রঙ্গন টিভিতে নজর দিতে চমকে গেল। টিভির স্ক্রিনের মেয়েটা পিউ না? সে চোখ কষলে নিল। না, পিউ না, কিন্তু পিউর মতোই এই মেয়েটা। ওর গালগুলো ফোলা ফোলা। সে মোবাইল বের করে রুষাকে টেক্সট দিল। টিভি দেখতে দেখতে রুষার টেক্সটটা পড়ে ফেলে। সেখানে লেখা হ্যাপি বার্থডে। রুষার খুব আনন্দ লাগলো। ভাইয়াকে সে খুব ভালোবাসে, কিন্তু খুব মানেও, ভয়ও পায়। ভাইয়া অকারণেই তাকে বকে। অবশ্য বকারই কথা, সে তো স্টুডেন্ট ভালো না। কলেজে উঠেও নিউটনের 3টা সূত্র ঠিকমতো পারে না। শ্রাবণ তার বাবার সামনে দাঁড়িয়ে আছে, হাতে জব জয়নিং লেটার। সে লেটারটা বাবার হাতে দিয়ে বলে, আব্বু, আমি এই অফিসে নিজ যোগ্যতায় জব অফার পেয়েছি।
পরশু দিন থেকেই অফিসে জয়েন করব। শ্রাবণের বাবা শৌখিন সাহেব কিছুটা তপ দেখিয়ে যান। এই অফিসের সুনাম সে বহুবারই শুনেছে। তার বিশ্বাসই হচ্ছে না শ্রাবণ সেখানে জব অফার পেয়েছে। শ্রাবণের রেজাল্ট তো খুব একটা ভালো ছিল না, তাও কিভাবে পেল এই অফার? তিনি গম্ভীর মুখে বলেন, তাহলে কালকে থেকে তুমি আমার ঢাকার অফিসে বসতে পারো, অ্যাজ পার দ্য কন্ডিশন। শ্রাবণ হেসে দিল এবং বলল, সরি আপু, এই অফিসে আমি জব করব। আমার জন্য তোমার অফিসে যে পোস্টটা রেখেছিলে কাইন্ডলি অন্য কাউকে দিয়ে দাও। আমার নিজের ছেলে থাকতে অন্য কেউ কেন সিইও হবে? আজব তো। শ্রাবণ বলল, আমার কোনো শখ নাই তোমার অফিসে বসার। তুমি তোমার মাথা নষ্ট কন্ডিশনগুলো নিজের পকেটে রাখবে। শৌখিন সাহেব রেগে গেলেন। তিনি ব্রু কুঁচকে শ্রাবণের দিকে তাকিয়ে বলে, তোমার ফুফু জানালো তুমি নাকি আয়েশার সঙ্গে বাজে ব্যবহার করো। মিথ্যে কথা, ওর সঙ্গে আমি কোনো ধরনের ব্যবহারই করি না। ফুফু মিথ্যে বলেছে। উনি খামাখা মিথ্যে কেন বলতে যাবে? কারণ ওনার স্বভাব কিছুটা পাশের বাসার আন্টির মতনই, সব কিছুতেই বেজাল পান তিনি। শ্রাবণের বাবা পুনরায় তবদা খেয়ে যান। তিনি নিজেকে সামলে নিয়ে বলে, মামার বাসায় আর কতদিন থাকবে? বাসায় ফিরে আসো, তুমি আর তোমার মা। হুম, আমি এখন ঢাকায় মাকে নিয়ে থাকবো। আমরা চিটাংয়ে যাচ্ছি না। মামা বাসায় এই মাসটা থেকে পরের মাসে আশেপাশে কোনো ফ্ল্যাটে ভাড়া উঠব। এই 1 মাস তোমার ফুফুর বাসায় থাকো। শ্রাবণ কঠিন গলায় বলে, না। আচ্ছা শোনো, আমি আরও 3 দিন ঢাকায় থাকবো, কিন্তু এখানে না, তোমার ফুফুর বাসায়। ভাই আসবে আজকে, কিছু অফিসিয়াল কাজও আছে। যাও তুমি, কিন্তু আম্মু আমার সঙ্গে থাকবে। শৌখিন বলল, এত বড় হয়েও মা ছাড়া থাকতে পারো না কেন তুমি? শ্রাবণ পাল্টা জবাবে বলে, বুড়া হয়েও তো তুমি বউ ছাড়া কেন থাকতে পারো না? শৌখিন সাহেব একেবারে নির্বাক হয়ে গেল। তার ছেলেটা আসলে একটা বেয়াদব হয়েছে। আপা ঠিকই বলে। কিছুক্ষণ পর শৌখিন চা নাস্তা খেয়ে আবেগের কাছ থেকে বিদায় নিয়ে বোনের বাসায় চলে গেল। তখন বিকেলবেলা আসরের আজান দিতেই আয়নাকে দেখতে তার বাসা থেকে সবাই চলে আসলো। মুহূর্তের মধ্যে বাসার পরিবেশে আনন্দ বিরাজ করতে লাগলো। একে তো নতুন বউ থাকায় এমনি সবার মধ্যে আনন্দ ভাব, তার উপর পিউ আর আলিয়া একসঙ্গে হলে গল্পের আসর যেন জমেই যায়। শ্রাবণ সুযোগ বুঝে আলিয়ার পাশে বসে পড়ে। কিরে পিউ, আলিয়া এলে তুই তো আমাকে ভুলেই যাস। বাই দ্য ওয়ে, আলিয়া, তুমি এখন কেমন আছো? আলিয়া উত্তর দিল, ভালো আছি। শ্রাবণ কল্পনা করেনি আলিয়া তার সঙ্গে কথা বলবে। শ্রাবণ তো মনে মনে অনেক খুশি হয়েছে। যাক, বরফ তাহলে গলছে। বরফ গলানোর জন্য তাপ তো সেই দিচ্ছে না। আলু ভর্তা এখন গললেই হলো। শ্রাবণ মাঝে মাঝে আলিয়াকে আদর করে আলু ভর্তা বলে ডাকত। তখনই ড্রয়িং রুমে সমুদ্র আর আয়না প্রবেশ করে। আয়না লাল রঙের জামদানি একটা শাড়ি পরেছে, সমুদ্রের পরনে পাঞ্জাবি। দুজনেই হাসি হাসি মুখ করে ভিতরে এসে নানা নানি আর মামা মামিকে সালাম দিল। শ্রাবণ মনোযোগ দিয়ে আয়নাকে দেখে পিউকে বলে ওঠে, এই বাবির চুল ভেজা কেন রে? আলী ও পিউ দুজনেই তার দিকে কড়া চোখে তাকায়। শ্রাবণ দাঁত বের করে বলে, আই হেট মাই মাইন্ড। সমুদ্রের দৃষ্টি আয়নার দিকে। সেই গোলের মতো সূক্ষ্ম চোখে আয়নাকে দেখছে। আসলে দেখছে না, আয়না কি বলবে তা শোনার অপেক্ষায় সে তটস্থ। আয়না বলে ওঠে, আচ্ছা ঠিক আছে নানাভাই। সমুদ্রের মুখে কালো মেঘ ছেয়ে গেল। সে মুখ কালো করে আয়নার দিকে তাকিয়ে তাকে দেখে নিল। সে বেশ স্বাভাবিকভাবেই আছে। কি দরকার ছিল নানাভাইয়ের কথায় রাজি হওয়ার? নানাভাই আয়নাকে তাদের সঙ্গে নিয়ে যেতে চাচ্ছে। কাল বা পরশু গিয়ে সমুদ্র তাকে আবার আনবে। তখন আরেক দফা জামাই আপ্যায়ন করা হবে। এই প্রস্তাবে আয়না রাজি হয়ে যায়। নানি প্রশ্ন করে, সমুদ্র, তুমিও চলো। সমুদ্র কিছুটা খেপে গেছে আয়নার উপর। খুব কি প্রয়োজন ছিল যাওয়ার জন্য রাজি হওয়ার? তাছাড়া তার শ্বশুরবাড়ি যেতে লজ্জাও লাগে। তাই সে গম্ভীর গলায় বলে, না, কালকে সকালে আমাকে হাসপাতালে যেতে হবে। সরি নানি। আয়না ডাগর চোখে তার দিকে তাকালো। সমুদ্র তা সম্পূর্ণভাবে উপেক্ষা করে। আয়না চোখাচোখি হতেও তার লজ্জা করছে। বিয়ে করার পর থেকে তার পানি খেতেও লজ্জা লাগছে। কি যে একটা অবস্থা। আলিয়া উঠে দাঁড়ালো। শ্রাবণ তাকে খুব বিরক্ত করছে। সে উঠে এসে আয়নার পাশে বসলো। যেহেতু আয়নার সমুদ্র পাশাপাশি বসা, কাজে আলিয়া এসে বসতে সমুদ্র সৌজন্যমূলক হাসি হেসে বলে, আলিয়া নূরজাহান, এখন তুমি কেমন আছো? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা তুমি আমাকে আমার পুরো নাম ধরে কেন ডাকো? যেদিন তোমার সাথে প্রথম দেখা সাক্ষাৎ হলো সেদিন তোমার নাম যখন জানতে চেয়েছিলাম তখন তুমি তোমার ফুল নেমে বলেছিলে। ও আচ্ছা। সমুদ্র উঠে দাঁড়ালো এবং সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। আয়নাকে নিয়ে এখনই চলে যাবে তারা। সমুদ্র নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আয়না সবার সামনে না পারছে সমুদ্রকে ডাক দিয়ে, না পারছে সবার সামনে দিয়ে উঠে তার কাছে যেতে। তাই তো সে চুপচাপ বসে রইল।
কিছুক্ষণ পর অথই মেয়ের কাছে এসে বলে, তোমার ফুফুর কাছে বিদায় নাও, আমরা এক্ষুনি যাব। রোদেলা রান্নাঘরে ছিল। সবার রাতের খাওয়া শেষে প্লেট গুছিয়ে শাড়ির আসলে হাত মুছে ড্রয়িং রুমে আসতেই আয়না তার সামনে এসে বলে, ফুফি আমরা এখন যাব। রোদেলা সময় দেখে নিল 10টার বেশি বাজে। সে বলে ওঠে, হ্যাঁ যাও মা, সমুদ্র কালকে গিয়ে তোমাকে নিয়ে আসবে। নাকি ও যাচ্ছে তোমাদের সঙ্গে? আয়না মন খারাপ করে বলে, না ও যাবে না। আচ্ছা। রোদেলা ভাইয়ের কাছে গিয়ে বলে, কিভাবে যাবি? মেঘ হাসি হাসি মুখ করে বলে, ওই যে শ্রাবণ উবার ডেকে দিচ্ছে, উবারে করেই চলে যাব। তখনই শ্রাবণ বলে ওঠে, আঙ্কেল গাড়ি চলে আসছে, নিচে এসে দাঁড়িয়েছে। আচ্ছা আচ্ছা আমরা নামছি। আলিয়া তোমার আপাকে নিয়ে আসো। আয়না আলিয়া দুজনেই সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো। শ্রাবণ তার ফোন হাতে নিয়ে সোজা ছাদে উঠে যায়। আজকে সে লাইভে আসবে বহুদিন পর। এইসব কিছু আলিয়ার মন গলানোর জন্যই সে করছে। শ্রাবণ ছাদে উঠে সমুদ্র আর পিউকে মেসেজ দিল যেন তারাও লাইভ দেখে। শ্রাবণ তার আইফোনের ফ্রন্ট ক্যামেরা অন করে লাইভ শুরু করে। লাইভে যাওয়ার 1 মিনিটে 5 জন লাইভে জয়েন করে। সে হতাশ হয়, তারপরও বলতে শুরু করে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আরজে শ্রাবণ শিকদার বলছি। আজকে অনেক দিন পর আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। আপনারা সবাই কেমন আছেন? একজন কমেন্ট করে, আরে শ্রাবণ ভাই নাকি? বিশ্বাসই হইতেছে না। শ্রাবণ হেসে বলে, জি আমি। আজকে প্রায় অনেক দিন পর আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। 5 মিনিটের মধ্যে অনেকেই জয়েন করলো। একটা সময় রমরমা ভাব চলে এলো। অনেকে তো অনেক প্রশ্ন করতে লাগলো। শ্রাবণ একে একে উত্তর দিতে লাগে। একজন প্রশ্ন করলো, ভাইয়ের কি বিয়ে হয়েছে নাকি? শ্রাবণ চুল ঠিক করতে করতে বলে, না, আপাতত আমি দেবদাসের মতো ঘুরঘুর করছি কারো পেছনে। তাকে পেয়ে গেলেই শুভ কাজ সম্পূর্ণ হবে। আচ্ছা আপনারা লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করুন প্লিজ। শ্রাবণ বলতে লাগলো, আজকে লাইভের পিছনে একটা বিশেষ কারণ আছে। তাহলে আমি পুনরায় রেজিস্ট্রেশনের কাজ শুরু করব। এই সময় পিওর কমেন্ট গেল, শ্রাবণ সেখানে কনগ্রেচুলেশনস লেখা। শ্রাবণ তা পড়ে বলে, লাভ ইউ পিউমনি। আরও অনেক কমেন্টস আসতে লাগে, বেশিরভাগই মেয়েদের। সবার একই কথা, শ্রাবণ তুমি আমার ক্রাশ, আমার প্রথম প্রেম, হ্যান ত্যান। তার চোখে পড়লো আয়শাও লাইভে জয়েন করেছে, শুধু তাই না, তাকে আই লাভ ইউ বলেছে কমেন্টে। শ্রাবণের মনে হচ্ছে ছেলে হয়ে জন্মানোটাই তার ভুল হয়ে গেল। এত পাবলিকলি হেনস্থা সে নিতে পারে না। ভাগ্যিস আব্বু ফেসবুক তেমন একটা চালায় না, তা না হলে এসব মেয়েদের মেসেজ দেখলে এক্ষুনি তাকে বিয়ে দিয়ে দিত। সে খেয়াল করছে আলিও লাইভে আছে, কিন্তু কিছু বলছে না। শ্রাবণ বলা শুরু করে, শুধু তাই না, আগামী বই মেলায় শেহজাদি বইটার 3য় মুদ্রণ আসছে। শাহজাদি বইটা আমার সব বইয়ের চেয়ে একটু বেশি প্রিয়। বইয়ের ভিতরের কয়েকটা লাইন শেয়ার করতে চাই। সে থেমে থেকে বলা শুরু করলো, এবার একটা প্রশ্ন করি তোমাকে, দেখি পারো কি না। প্রশ্নটা হলো, বেশিরভাগ মৌলিক সংখ্যা কিন্তু বিজোড়, যেমন 11, 13, 17, 19। তাহলে 1 কেন মৌলিক সংখ্যা না? 2 থেকে কেন মৌলিক সংখ্যা শুরু? 2 জোড় সংখ্যা। উত্তরটা বাস্তবিক হওয়া চাই। 2 থেকে মৌলিক সংখ্যা শুরু কেন হয়? সঠিক উত্তর জানি না, তবে আমার মনে হয় 1-এর কোনো দাম নাই। তবে 2টা মন মিলে একটা মৌলিক মন তৈরি হয়, যাকে অন্য কেউ ভাঙতে পারবে না। এজন্য 2 থেকে মৌলিক সংখ্যা শুরু। কেবল মৌলিক মনের অধিকারী কেউ একজন অপরজনকে ভেঙে ফেলতে পারবে। শ্রাবণ তারপর বলতে লাগলো, আসলে আমি খুব ডিপ্রেশনে ভুগছি। রাত দিন আমার কিছুই ভালো লাগে না। কাল নাগিনী, আমি জানি তুমি এখানেই আসো, প্লিজ কাম ব্যাক, আই লাভ ইউ ভেরি মাচ। অনেক মেয়েই কমেন্টে বলতে লাগলো, শ্রাবণ আমি তোমার কাল নাগিনী। যার কিছু বলার অপেক্ষায় ছিল শ্রাবণ, সে কিছুই বলেনি। কিছুক্ষণের মধ্যে লাইভ শেষ হয়ে যায়। লাইভ শেষ হওয়ার খানিকটা বাদেই সমুদ্র ছাদে উঠে এলো। সমুদ্রকে দেখতে শ্রাবণ একগাল হাসি হাসে। সমুদ্র তাকে একটা সিগারেট দিয়ে বলে, মেয়েটাকে আজও ভালোবাসিস? শুনে ভালো লাগলো, কিন্তু ফোকাস একটা মেয়ের উপরেই রাখ। হয় তোর কাল নাগিনী, না হলে আমার শালিকা। দুজনকে একসাথে মনে রাখার চেষ্টা করলে কিন্তু তোর খবর আছে। শ্রাবণ মিটিমিটি হেসে বলে, আজকে তো আবার ব্যাচেলার লাইফে ফেরত আসলে। তারপর মিঙ্গেল হওয়ার পর কেমন লাগছে ভাই? খুবই ভালো, ওকে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। শ্রাবণ সমুদ্রকে উদ্দেশ্য করেই বলে, তোমাদের জন্য আমি অনেক অনেক হ্যাপি। আমার দেখা বেস্ট কাপল। ফুফু তোর জন্য নিচে অপেক্ষায় আছে, আয়। আচ্ছা চল। আয়নার বাসায় ফিরেই নিজের রুমে ঢুকে পড়ে। রাতে খেয়েই এসেছে, তাই যে যার রুমে ঘুমাতে গেল। বিয়ের অনুষ্ঠানের দখলে প্রায় সবাই ক্লান্ত। অথই তার রুমে গিয়ে বলে মেঘকে উদ্দেশ্য করে, শোনো। মেঘ তখন শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলে, কি হলো আবার? রোদেলা কি আয়নার উপর রেগে আছে? না না, রেগে কেন থাকবে? তুমি কি সমুদ্রের উপর রেগে আসো বা ক্ষেপে আসো?
অথয় ব্যতিব্যস্ত হয়ে বলে, সমুদ্রের উপর রাখবে কেন আমি? ওর মাকে তো দেখতে পারো না? দেখো, আমার রাগার পেছনে যথেষ্ট কারণও ছিল, কিন্তু বিয়ে বিয়ে আল্লাহর ইচ্ছে হয়, এখানে অন্যদের কোনো হাত থাকে না। আসো শুয়ে পড়ি, আমার এই বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। কোনো এক সময় রোদেলার কাছ থেকে মাপ চেয়ে নিবে। অথয় আর কিছু বলতে যাবে তার আগে মেঘ তার দিকে কঠিন চোখে তাকায়। অথয় কিছু আর বলল না, তবে রোদেলার সাথে সব কিছু মিটমাট করে নিতে হবে। তার মেয়ে এখন ওদের বাসায় থাকবে। অথয় চায় না তার জন্য তার মেয়ের কোনো অসুবিধা হোক। সে শুয়ে পড়ে বাতি নিভিয়ে দিল। আয়না এখনও শুতে যায়নি। সে বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রকে কল দিচ্ছে, কিন্তু সে ধরছে না। আয়নাকে কিছুটা চিন্তিত দেখাচ্ছে। সমুদ্র কি রেগে গেল নাকি? সমুদ্রের আচরণ অমন্য যে বাহির থেকে বোঝাই যায় না তার ভিতরে কি চলছে। সে আবারও কল দিল। সমুদ্র এবারও রিসিভ করে। আয়না বলে ওঠে, এতক্ষণ ফোন ধরছিলে না কেন? ব্যস্ত ছিলাম। আয়নার মনটা খারাপ হলো। এত রাত কিসের ব্যস্ততা তার? তাও আবার আজকে বিয়ের পর দিনে। অফিস থেকে তো ছুটিই নিয়েছে। আয়নাকে নিশ্চুপ থাকতে দেখে সমুদ্র আহ্লাদি গলায় বলে, জিজ্ঞেস করলে না কেন ব্যস্ত? আয়না অভিমানী সুরে বলে, কি করছিলে? তোমাকে দেখছিলাম। মানে? মানে হলো কালকের অনুষ্ঠানের ছবি দেখছিলাম ল্যাপটপে, তাই ফোনের দিকে আমার নজর ছিল না, আর ফোন সাইলেন্ট মোডেই ছিল। ও আচ্ছা, এবার খুশি হলে তো? আয়না খুশি খুশি গলায় বলে, আজকে সারা রাত কথা বলি ফোনে আয়ু। আয়না আমতা আমতা করে বলে, ফোনে বেশি টাকা নেই। ওহো, মেসেঞ্জারে কল দিচ্ছি। আমার তো অ্যাকাউন্টে নেই। আগেও বলেছি তো। বলে গিয়েছিলাম। আয়ু, আমাকে 5 মিনিটের মতো সময় নাও। আচ্ছা। সমুদ্র দ্রুত আয়নার নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলল। নাম দিল আয়না নূর জাহান, বাদ দিয়ে দিল। এরপর প্রোফাইল পিকচারে তাদের হলুদের ছবি আর কভারে তাদের দুইজনের বিয়ের ছবি দিল। তারপর আয়নাকে কল দিয়ে বলে, শোনো। বলো। দ্রুত ফেসবুক অ্যাপে যাও। কেন? ডোন্ট আস্ক কোশ্চেন। আচ্ছা। আয়না ফোন নিয়ে ফেসবুকে ঢুকলো। তারপর সমুদ্র আইডির নাম বলল। আয়না অবাক হয়ে তা লিখল। এবার পাসওয়ার্ড দেওয়ার পালা। সমুদ্র বলল ইংরেজিতে নাইট্রোজেন, এরপর স্পেস, তারপর একসাথে 714। আয়না এমন পাসওয়ার্ড শুনে হেসেই দিল। সমুদ্র বলল, এসএসসিতে আমার কেমিস্ট্রিতে মার্কস 90+ ছিল। বাহ। আর এইচএসসিতে? কাটাই কাটাই A+ 80 আর 82। আয়না লগ ইন করে দেখে সমুদ্র তার আইডিতে রিলেশনশিপ স্ট্যাটাসও দিয়ে দিয়েছে। তাতে দুজনের ছবি দেখে আয়না ফোনে জিজ্ঞেস করে, এই ছবিগুলো কখন তুললো? কি জানি, তুলেছে কোনো এক সময়। যাই হোক, আজকের পর আর নিজের সিঙ্গেল ছবি প্রোফাইলে দিবে না। কেন? বিয়ের পর নিজের একার সিঙ্গেল ছবি দেওয়া আইনত নিষিদ্ধ। আয়না হিহি করে হেসে দিয়ে বলে, তাহলে তোমার নিজের সিঙ্গেল ছবি দেওয়া কেন তোমার প্রোফাইলে? আরে চেঞ্জ করবো তো। এভাবে প্রায় গভীর রাত পর্যন্ত সমুদ্র আর আয়না গল্প করেই পার করে দিল। পরদিন দুপুরের দিকে আবেগের রিপোর্ট আসলো। শুধু তাই না, ডাক্তার তাকে ইমিডিয়েটলি তার সঙ্গে দেখাও করতে বলেছে। রোদেলা সমুদ্র আবেগকে নিয়ে রওনা হলো হাসপাতালে। ফিউ যেতে চাচ্ছিল, কিন্তু সমুদ্র বাসায় থাকতে বলেছে। সমুদ্ররা যাওয়ার কিছু বাদেই শ্রাবণের ফোনে তার বাবার মেসেঞ্জার থেকে একটা মেসেজ আসে। সেখানে লেখা, শ্রাবণ তুমি দ্রুত তোমার ফুফুর বাসায় আসো। সে বেশ অবাকই হয়ে যায়। বাবা তো কোনোদিনও এভাবে মেসেজ দেয় না। হুট করে কি এমন হলো? সে সময় নষ্ট না করে গুলশানের পথে রওনা হলো। শ্রাবণ ফুফুর বাসায় গিয়ে গেটে বেল বাজাতে লাগে। গেট খুলে দেয় আয়েশা। শ্রাবণ বিরক্ত মুখ নিয়ে বলে, বাবা কোথায়? মামা তো সাদে গেল। সে ব্রু কুচকে বলে, সাদে কেন? আমার সঙ্গে সাদ দেখতে গেছে। সাদে আবার দেখার কি আছে? আমরা সাদে ফুলের গাছ লাগিয়েছি অনেকগুলো, ফ্লোরারও কিনেছি, ওগুলোই দেখতে গেছে। ও আচ্ছা। শ্রাবণ বাসায় গিয়ে বলে, বাথরুমে যাব। আচ্ছা যাও। শ্রাবণ বাথরুমে ঢোকে। বাথরুমের বেসিনের কল থেকে পানি পড়ছে না। সে বিরক্ত হয়ে ট্যাপের কল অন করতে গিয়ে ঝর্ণা অন করে নিজেকে ভিজিয়ে ফেলে। সে শার্ট খুলে রুমের বাহিরে আসতে দেখে আয়শা রুমের বিছানায় বসে আছে। শ্রাবণ বিব্রত বোধ করে বলে, হোয়াট? শ্রাবণ, তুমি এমন কেন করছো? কি করলাম আমি? এমন কিছু করাটা কি ঠিক? আরে ভুল কি করলাম আমি সেটা বলো। তুমি বুঝতে পারছো না কেউ দেখে নিলে খারাপ কিছু ভাববে? শ্রাবণ অবাক হয়ে গেল এবং না বুঝে বলে, কি দেখবে? যেটা তুমি করতে চাচ্ছ এটা কিন্তু খুবই খারাপ। শ্রাবণ হা হয়ে যায়। ঠিক সেই সময় শৌখিন রুমে ঢুকে সোজা শ্রাবণের কাছে গিয়ে বলে, কি হচ্ছেটা কি এখানে? কিছুই হচ্ছে না। ঠাস করে তিনি শ্রাবণের গালে একটা থাপ্পড় বসালো। ডাক্তার রিপোর্ট চেক করে বলে, এগুলো রিসেন্ট কন্ডিশন পেশেন্টের। আর রেফার অপারেশন করে ফেলতে হবে দ্রুত।
সমুদ্রের মাথায় বাস ভেঙে পড়ল। সে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তিনি বলতে লাগে, ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে, অপারেশন করাতে হবে। এরপর সিদ্ধান্ত নিব কেমো নিতে হবে কিনা। রোদেলা এই কথা শুনে থরথর করে কাঁপতে থাকে। ডাক্তার বলে ওঠে, পেশেন্টের কন্ডিশন খারাপের দিকে যাচ্ছে, যা করার দ্রুত করবেন। সময় নষ্ট করলে আপনাদেরই ক্ষতি তাতে। রোদেলা টলমলে চোখে আবেগের পানে চেয়ে আছে। তার বুকে ব্যথা করছে, মনটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। আবেগ বেশ স্বাভাবিকভাবেই খাটে হেলান দিয়ে বসে আছে। আবেগ ডাক্তারের বলা কিছুই শুনিনি। তাকে চেক আপ করানোর জন্য অন্য রুমে নিয়ে যাওয়া হয়েছিল। রোদেলা সমুদ্র গাড়িতে চুপচাপ ছিল, কেউ কোনো কথা বলেনি। আবেগ জামা কাপড় বদলে খাটে বসে রোদেলাকে দেখে হালকা হেসে বলে, এক কাপ চা বানাতে পারবে? হুট করে চা খেতে ইচ্ছে করছে। রোদেলা মনের মধ্যে বেদনা চেপে রেখে বলে, আচ্ছা 10 মিনিট বসো, আমি নিয়ে আসছি এক্ষুনি। সে রান্নাঘরে গিয়ে এক দফা চাপা কান্না কেঁদে নিল। বাসায় কি কেউ নেই? কারো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। পিউ কোথায়? সমুদ্র কোথায়? সে একদিনে দুধের দিকে তাকিয়ে থেকে দুধে লিকার দিয়ে চা বানালো। আবেগ চিনি খায় না এখন আর, চিনি ছাড়া দুধ চা খায়। রোদেলা বিস্কিট বের করে প্লেটে সাজিয়ে আবেগের কাছে গেল। আবেগ চা হাতে নিয়ে বলে, রোদেলা একটু বসো, তোমার সাথে কথা আছে। রোদেলা নিজেকে ঠিক রেখে বলে, হ্যাঁ বলো। আমার পাশে বসো। বসাটা কি খুব জরুরি? জি, কিছু কিছু কথা বসে বলতে হয়। আসো বসো। নিজের জন্য চা আনতে রোদেলা হালকা হাসলো। এমন খবর শোনার পর কিভাবে সে চা খাবে? এত শক্ত নয় সে। আবেগ বলে ওঠে, আমি ভেবেছি স্বেচ্ছায় অবসর নিব। আর অফিসে ছুটতে পারি না, দখল যায় শরীরের উপর, একেবারে কাহিল হয়ে যায়। তার চেয়ে বাসায় আরাম করি, কি বলো? রোদেলার চোখ পেটে পানি পড়তে লাগে। আবেগ অনেক পরিশ্রমী ছিল, দিন নাই রাত নাই ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরত। রাত 1টার দিকে রোগী ফোন দিয়ে হাসপাতালে যেতে বলল, সে সব ছেড়ে হাসপাতালে যেত। কাজ সেরে পুনরায় পরদিন সঠিক সময়ে অফিসে যেত। আর এখন অবসরের সময় গনিয়ে আসার আগে সে হাঁপিয়ে উঠল। রোদেলা কোমল গলায় বলে, তোমার যা ভালো মনে হয়, তাহলে অবসর গ্রহণ করি। তুমি কি কাঁদছ? রোদেলা শব্দ করে কেঁদে দিল। আবেগ বিরক্ত হওয়ার ভান করে বলে, আহ, কেন খামোখা কাঁদছ? আমি রিটায়ারমেন্টের পর সারাদিন বাসায় বসে তোমাদের জ্বালাবো, এই জন্য কষ্টের কান্না কাঁদছ নাকি? রোদেলার বেদনা মাখা মুখে ক্লান্তিস্নাত হাসি হাসে। আবেগ বিস্কিট মুখে দিয়ে বলে, আরও একটা কথা বলার আছে। বলো। পিওর বিয়ের কথা ভাবছি আমি। ছেলেটা তো বিয়ে নিশ্চোখে দেখে গেলাম, এবারে মেয়েটার বিয়ে। এরপর একদণ্ড থেমে আবারও বলতে লাগলো, মেয়ের সংসার দেখে যেতে পারলেই আর কোনো আফসোস থাকতো না। বলছি কি, পিও তো আর ছোটো নেই, ওর বিয়ে নিয়ে ভাবি আমরা, কি বলো? আমি এ বাসার কর্তা, তুমি তুমি যা বলবে তাই হবে। এখানে এত ভাবাভাবির কি আছে? পরিচিত একটা ছেলে আছে। আমার পরিচিত না, পিওর পরিচিত। সেদিন হলুদে এসেছিল, পিওর সাথে ভালোই গল্পগুজব করলো। ছেলেটা বিয়ের প্রস্তাব দিয়েছে, আমার ওকে খুব পছন্দ হয়েছে। খোঁজখবর নিয়েছি আমি। ছেলে ধানমন্ডি থানার এসপি। ওর ডিপার্টমেন্ট থেকেও খোঁজ নিলাম, সবাই ওর খুব প্রশংসা করলো। এত দূর এগিয়ে গেছো তুমি? হ্যাঁ, কেন? কষ্ট পেলে নাকি? তোমাকে জানাইনি জন্য? কষ্ট কেন পাবো? ছেলেটার মা নেই, বাবা আছে। কালকে ওকে আর ওর বাবাকে দুপুরে খেতে আসতে বলেছি। আলাপ করি, পিওর মতামত নেই, তারপর না হয় সামনে আগাবো। রোদেলা বলে ওঠে, তোমার কি ইচ্ছা? সংসার তো আমার মেয়ে করবে, কাজে আমার ইচ্ছে দিয়ে কিছু না, মেয়ে যা বলবে তাই। তবে সত্যি বলতে কি, আমি চাই দেশি কোনো ছেলের সাথেই পিওর বিয়ে হোক। দেশি ছেলে মানে আমি চাই না আমার মেয়ে আমেরিকার কোনো সাদা চামড়ার মানুষকে বিয়ে করুক। রোদেলা হালকা হাসলো। আবেগকে কীভাবে সত্যটা বলবে? সে যে ভালো নেই, কিভাবে জানাবে? রোদেলা ভেবে নিল আবেগকে কিছু বলবে না। তাকে জানালে সে মনের দিক থেকে দুর্বল হয়ে যাবে। মন ভেঙে পড়লে শরীরও ভেঙে যায়। আবেগ হুট করে রোদেলার হাত চেপে ধরে বলে, শোনো, আমাকে ক্ষমা করে দাও। রোদেলা বিচলিত হয়ে গেল এবং বলল, কি হয়েছে? ক্ষমা কেন করব? আর কিসের জন্য করব? আবেগ উঠে দাঁড়ালো। সে অনেক দিন ধরে রোদেলাকে এসব কথা বলতে চায়। এসব কথা না বলতে পারার জন্য তার মন ভারী হয়ে আছে। ইগো আর অহংকারের জন্য সে রোদেলাকে কিছু বলতে পারে না। আজকে সবই বলবে। মরার আগে আর মানুষটাকে ইগো থাকে না, আবেগের আর অহংকার নেই মনে। এখন শুধু ভয় ডর করে আছে মন ও মস্তিষ্কে। জানালার দিকে এগিয়ে গেল আবেগ। বিকেল হয়ে আসছে। কিছু কিছু পাখি আকাশে ব্যতিব্যস্ত হয়ে উড়ে বেড়ে বাসায় ফিরে যাচ্ছে। নিরে ফেরার পালা তাদের। আবেগের মনে হয় পাখিদের সাথে মানুষের একটা সূক্ষ্ম মিল আছে। পাখিরাও ভোরে বাসা থেকে বের হয় আর সারাদিন টই টই করে ঘুরে আবারও বিকেলবেলা বাড়ি ফিরে। মানুষও তাই। কাউকে যদি জিজ্ঞেস করা হয় আপনার পার্মানেন্ট ঠিকানা কি,
কেউ বলবে আমার বাসা মিরপুর শেওড়াপাড়া বনফুলের গলির ভিতর, আবার কেউ বলবে আমার বাসা গুলশান ডিসিসি মার্কেটের অপোজিটে। কিন্তু আবেগকে যদি প্রশ্ন করা হয় সে উত্তর বলবে কবর। আচ্ছা, ওইসব পাখির মতো কি তারও জীবনে বিকেলবেলা চলে এলো? এখন কি তার নিড়ে ফেরা যেতে হবে? তার বুক দুকফুক করে ওঠে। পাখিদের মতো কি সেও বুঝতে পারছে যে তার জীবনে বিকেল চলে আসছে? কি জানি, সে তো পারছে না বুঝতে। এসব চিন্তা মাথা থেকে জেড়ে সে বলে ওঠে, রোদেলা জানো, ছোট থেকে দেখেছি মা সারাদিন বাসায় থাকে, বাহিরে কোনো প্রয়োজন ছাড়া বেরিয়ে হন না। আমি এসব দেখে অভ্যস্ত। মামি চাষিরাও মায়ের মতো সারা জীবন ভাত রান্না করেই ব্যস্ত। এটা দেখে আমি বড় হয়েছি। আমার মনে হয় আমার মতো অনেকেই আছে, তোমাকে প্রথম দেখাতে খুব পছন্দ হয়। আমার মেডিকেলে পড়তে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, এটা তো তুমি জানোই, নতুন করে বলার কিছু নেই। ওর সাথে সম্পর্ক শেষ হওয়ার পর আমার বিয়ের জন্য অনেক মেয়ে দেখা হয়, কাউকেই আমার পছন্দ হতো না, কিন্তু তোমাকে এক দেখায় পছন্দ হয়ে যায়। দ্রুত বিয়েও হয়ে যায় আমাদের। প্রথম প্রথম ভাবতাম এত দ্রুত ঝোঁকের মাথায় বিয়ে করে ভুল করিনি তো, কিন্তু খুব দ্রুত আমার এই ভুল ভাঙলো। তুমি খুব সাংসারিক ছিলে, ইনফ্যাক্ট এখনও আসো, কিন্তু প্রথম থেকে তোমার আর আমার আম্মার মধ্যে দ্বন্দ্ব ছিল। আম্মা তোমাকে সহ্য করতে পারতো না। এর কারণ হলো আমার প্রাক্তন। আমার প্রাক্তন আর কেউ না, আমার খালাতো বোন ছিল। আমাদের সম্পর্ক ছিন্নতার জন্য মা আর খালার মধ্যে সমস্যা হয়েছে। এজন্য আম্মা চাইতো আমি যেন ওকে বিয়ে করি আর সব যেন ঠিক হয়ে যায়, কিন্তু আমার পক্ষে তাকে বিয়ে করা সম্ভব ছিল না। কারণটা জানতে চেয়েও না প্লিজ, আমি বলতে চাই না। কিছু কিছু কথা বলা যায় না, এটাও তেমনি একটা বিষয়। আম্মা এই জন্য তোমাকে দেখলে রেগে যেত। তোমার খালার সঙ্গে যোগাযোগ নেই আর? খালা অনেক আগেই মারা গেছেন, আর ওরও বিয়ে হয়ে গেছে, 2টা মেয়েও আছে। যোগাযোগ হয় না, কিন্তু খবর নিয়েছি। সুলতানা খানার কথা বলছো তাই না? হুম। ওনার ব্যাপারে আম্মা কোনো দিনই কিছু বলতো না, শুধু নামটাই জানি। আচ্ছা, এবার শোনাও। তোমার সাথে বিয়ের পর আমি খুবই সুখী ছিলাম। আমাদের কোলজোড়ে সমুদ্র আসে, খুশির সীমা ছিল না। এর মধ্যে ইভানার বিয়ে হয়, বাচ্চাও হয় ওর। কিন্তু ইভানা তার হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া করে চলে এলো আমাদের বাসায়। তখন সংসারের দায়িত্ব আমার কাঁধে। আব্বা অবসরে চলে গেছেন। পেনশনের টাকা আর গ্রামের জমি বেচা টাকায় ইভানার বিয়ে আর ফ্ল্যাট কেনা হয়। 2টা ফ্ল্যাট কিনেছিলেন আব্বা। একটা হচ্ছে এই বাসায় যেটা আমরা থাকছি, আর একটা ইভানার জন্য। আব্বার হাত ফাঁকা তখন, শেষ বয়সে সব সঞ্চয় করেন তিনি, আর দায়িত্ব স্বাভাবিকভাবে তার ছেলের। বয়স্ক মানুষ তিনি, অসুখ বিসুখ লেগেই থাকতো। তখন আমি মাত্র প্র্যাকটিস শুরু করেছি। যেখানে বসতাম সেখানে কালেবাদ্রে রোগী আসতো। তখনও ডাক্তার হিসেবে পরিচিতি পাইনি। ডাক্তার পেশাটায় অনেক বছরের পরিশ্রমের পরে কেউ সাকসেস হয়, নাম কামায়। অসুস্থ হলে আমরা বেস্ট ডাক্তার খুঁজি। এই বেস্ট ডাক্তার হওয়ার জন্য আমাদের বড় বড় ডিগ্রি অর্জন করতে হয়। তখনও আমি সার্জন ডাক্তার হইনি। এমবিবিএস দিয়ে বিসিএস পরীক্ষা দিলাম, টিকে গেলাম, আর ভাগ্য সহায় হয়ে সরকারি চাকরি পেলাম। এরপর দিন যেতে লাগে। সরকারি চাকরি আমার, বেতন খুব বেশিও না আবার কমও না, সব মিলিয়ে হিমশিম খেয়ে যায়। আমার খুব শখ ছিল ছেলেকে ভালো নামকরা স্কুলে পড়াবো, বেটার লাইফ, বেটার এডুকেশন দিব। এটা সব বাবা মাই চাই। এমন সময় আমার শ্বশুর আব্বা অসুস্থ হয়ে গেল। আমার যা সেভিংসে ছিল, বাবা শূন্য হাতে যা ছিল সব মিলিয়ে চিকিৎসা হয়। তখনই ইভানা চলে আসে। আমাদের একটা ক্রাইসিস চলছিল তখন। এরপর আবারও মেঘের আর্থিক সমস্যা হয়। এটার ব্যাপারে তুমি আমাকে কিছু বলোনি। তখন তুমি চাকরি করতে চাইলে, আমি রাজি হলাম। আমার ধারণা ছিল তুমি জব করলে আমরা আরও বেটার লাইফ পাবো, আরও আরামায়েশ পাবো। জব করলে মন্দ হয় না তো। কিন্তু ওই যে, আমি বাঙালি পুরুষ, ছোট থেকে মামাকে চাচিকে ঘরে দেখেছি। বিয়ের পর অনেক বছর তুমি বাসায় ছিলে, মানে এক বাসায়। আমি অফিসে যাওয়ার আগে তোমাকে আমার জন্য ব্যস্ত দেখায় অভ্যস্ত ছিলাম, কিন্তু তুমি অফিস যাওয়া শুরু করলে আমার সঙ্গে বের হতে, প্রাইভেট জব মাঝে মাঝে আমার পরে আসতে। তোমাকে আর আগের মতো কাছে পেতাম না। তখন মনে হতো তুমি চাকরি না করলেই বুঝি ভালো হতো। এর মধ্যে আগমন ঘটে রিশাদের। আমি তো আর সব সত্যি জানতাম না। তুমি নিজেকে অফিসে ডিভোর্সি পরিচয় দিয়ে এটা শুনে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। তোমাকে অবিশ্বাস করি। তার মধ্যে তোমার বিদেশ যাওয়ার খবরে রাজি হচ্ছিলাম না। নিজের ইগোতে বাজছিল ব্যাপারটা। তুমি যদি আমাকে প্রথমেই বলতে অফিসের টাকা লোন নিয়েছ, মেঘের টাকার প্রয়োজন, বা রিশাদের পরিচিত কারো কাছ থেকে হেল্প নিচ্ছ, এসব জানলে আর কখনোই সন্দেহ করতাম না তোমাকে। কিন্তু তুমি বলনি। স্বামী হিসাবে আমার বোঝা উচিত ছিল, কিন্তু আমিও রেগে গিয়েছি। বোঝার চেষ্টা করিনি। ওই সময় আমাদের যেমন ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল, তেমনি ইভানার ঘর ভাঙবে, এই জন্য মানসিক অশান্তি। এই জন্য তুমি হয়তোবা আমার উপর প্রেশার বাড়াতে চাওনি। তুমি তোমার জায়গায় ঠিকই ছিলে। আমি তোমার জায়গায় থাকলে অবশ্যই নিজের ভাই বা বোনের প্রতি দায়িত্ব পালন করতাম।
এখানে দোষের কিছু নেই। আমি এটাও জানি সব কিছুর একটা নিয়ম আছে। যেমন তুমি লোন নিয়েছো, এই জন্য তোমাদের মূল্যবান সম্পদ কিছু একটা বন্ধক রাখতে হবে। ঠিকমতো পেড না করলে অ্যাকশন নেবে। তুমি ঝামেলায় এড়ানোর জন্য থাইল্যান্ড যেতেও রাজি হয়েছিলে, কারণ জব ছাড়ার আগে সব লোন ক্লিয়ার করা লাগে। এগুলো যদি তুমি আমাকে আগেভাগেও বলতে তবে কোনো সমস্যা হতো না, কিন্তু হয়ে গেছে। আসলে ফিজিক্সে একটা সূত্র আছে না, তা হলো কজ পরে ইফেক্ট, এটাই জগতের নিয়ম। কিন্তু আমাদের বেলায় আগে ইফেক্ট বা প্রভাব পড়েছে, পরে কারণ জানতে পেরেছি। পদার্থবিজ্ঞানের সূত্র না মানলে তো বিনাশ ঘটবেই। আমাদেরও দুর্দশা চাপে এই জন্য। এরপর প্রিয় জন্ম হলো, মেয়েকে কোলে নিয়ে আমার সব রাগ পড়ে যায়। কিন্তু ততদিনে আমাদের মধ্যে একটা দূরত্ব চলে এসেছিল। রাগ ভাঙলেও অভিমানটা যেন মনের ভিতর কেউ খোদাই করে দিয়েছিল। তুমি কল না দিলে আমিও কল দিতাম না নিজ থেকে। এমনভাবে চলছিল দিনগুলো। একটা সম্পর্কে অভিমান চলে এলে সেই সম্পর্কটা টিকিয়ে রাখা দুষ্কর হয়। কারণটা কি জানো? কষ্ট, দুঃখ, রাগ এসবই 2 শব্দের মাধ্যমে লিখিত অনুভূতি, কিন্তু অভিমানটা 4 শব্দে তৈরি। কাজে এর পাল্লা অন্য সব অনুভূতির চেয়ে ভারী। আমরা সেপারেশন নিতে পারিনি। প্রিয় হওয়ার পর সমুদ্র আর প্রিয়র জন্য আর সেই পথে আগাইনি। কিন্তু অনেক বছর আলাদা ছিলাম। ফোনে যোগাযোগ হতো। মেয়েকে দেখতে আমি থাইল্যান্ড ছুটে যেতাম। পারলে প্রতি মাসে একবার যাওয়ার জন্য মন আকুপাকু করত। মেয়ের নরম হাত ছোঁয়ার জন্য অস্থির থাকতাম। কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে প্রতি মাসে থাইল্যান্ড যাওয়া তো আর সম্ভব না। অফিস সামলিয়ে রেগুলার যাওয়া হতো না। এরপরে প্রিয় কিছুটা বড় হলে তোমার আমেরিকায় পোস্টিং হয়। সমুদ্র তখন তোমার সাথে রাগ করেছিল। সেই সময়টা আমার ক্যারিয়ারের জন্য গোল্ডেন টাইম ছিল। চিটংয়ে খুব নাম করে ফেলি আমি। সব মিলিয়ে ব্যস্ততার জন্য আমেরিকায় যেতে পারতাম না। তুমি আসবে এরও উপায় ছিল না। মেয়ের পড়ালেখা শুরু হয়ে যায়। স্কুল, কলেজ, মেডিকেল শেষ করে প্রিয় অবসর পাই। আর সাথে সাথে অবশেষে এত বছর পর ফিরে এলে তোমরা। আমাদের জীবনটা ছন্নছাড়ার মধ্যেই কেটে গেল। দুঃখ হয় মাঝে মাঝে। ভাবিস, যদি তোমাকে অবিশ্বাস না করে একবার বোঝার চেষ্টা করতাম, বসে ঠিকমতো কথা বলতাম, তোমার কথা শুনতাম, তাহলে হয়তো বা এমন হতো না। জীবনটা অন্যরকম হতো আমাদের। ওপাশ থেকে রোদেলার কান্নার আওয়াজ ভেসে আসে। আবেগও চোখ বুজে পেলে। সে রোদেলার দিকে তাকালো না। তাকাতে ইচ্ছে করছে না। থাক, কাঁদুকটা কিছুক্ষণ। কাঁদলে মন হালকা হবে। শ্রাবণ দাঁড়িয়ে আছে তার বাবার সামনে। বাবা প্রচুর রেগে আছে। শ্রাবণ তো ভয়ে শেষ। কি হবে এখন? এদিকে আয়শা অযথা কেঁদেই যাচ্ছে। সে কেঁদে কেঁদে শৌখিন সাহেবকে অভিযোগ করলো শ্রাবণ নাকি প্রায় তার সঙ্গে মিসবিহেভ করে। শ্রাবণে তার নজর ভালো না। সেদিন অফিসে ইচ্ছে করে আয়শাকে আপত্তিকর অবস্থায় দেখেছিল। শ্রাবণ কটমট করে আয়শার দিকে তাকালো। আয়শার চোখের পানি নাকের পানি এক করে বলে, আর আজকে আজকে তো আমার নিজের বাসায় ক্রু প্রস্তাব দিচ্ছিল। ও নাকি আমাকে খুব পছন্দ করে। ফুফু তেড়ে এসে বলে, তুই জানিস না রে ভাই, সেদিন শ্রাবণ আয়শাকে ডেকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে ওর সাথে খারাপ কিছু করেছে। মেয়ে আমার মুখে কিছুই বলেনি, কিন্তু আমি তো মা, আমি সবই বুঝি। আয়শা সেদিনের ঘটনার পর কি কান্না বাসায় এসে শৌখিন সাহেব দপ করে বসে পড়ে হতাশ গলায় বলে, আমার ছেলে এমন কিভাবে করতে পারে? শ্রাবণ কিছু বলবে তার আগে তার ফুফু বলে ওঠে, তোর যুবক ছেলে আর আমার সুন্দরী মেয়ে কাছাকাছি থাকলে তো এমন ঘটনা ঘটবেই। আগুনের কাছে কোনোদিনও কেরোসিন রাখতে নেই। আগুন আর কেরোসিনকে পাশাপাশি রাখলেই তো কেলেঙ্কারি ঘটবেই। এখন উপায় কি? পানি ঢালতে হবে? মানে? ওদের বিয়ে দিয়ে দে, না হলে তোর ছেলে শান্তি তাহলে তোর ছেলে শান্তি পাবে। শ্রাবণ এই কথা শুনিয়ে থ হয়ে যায়। তার মনে হচ্ছে তার পায়ের তলা থেকে যেন মাটি নাই হয়ে গেছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে প্রেম প্রদীপ। এটা গল্পের 8ম অংশ। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।